নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। আজকে আমাদের টপিক দেখো, বোর্ডে লেখা আছে। আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক হলো বায়ু শক্তি, ওয়াইন্ড এনার্জি। আগের দিন আমরা পড়েছিলাম সৌর শক্তি, সোলার এনার্জি, তাই তো? তো আজকে আমরা পড়বো বায়ু শক্তি বা ওয়াইন্ড এনার্জি। ওকে। তো এই ওয়াইন্ড এনার্জি বা বায়ু শক্তির ব্যাপারে আজকে যা যা তথ্য আমাদের জানা দরকার, সেগুলো কিন্তু আমি তোমাকে জানাবো। ঠিক আছে, খুব সহজভাবে বোঝাবো। তো তার আগে, ক্লাস শুরু করার আগে তোমাদের বলি, যদি ক্লাস যখন আমি করব অর্থাৎ ক্লাস করাবো, তখন যদি তোমাদের মনে কোনো রকম এই বায়ু শক্তি বা ওয়াইন্ড এনার্জি এই সম্পর্কে কোনো রকম কোনো প্রশ্ন মনে আসে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে চ্যাট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তাহলে কিন্তু আমি তোমাদের সেই প্রশ্নের বা সমস্যার সমাধানগুলো করতে পারবো। তো চলো, আজকে আমাদের ক্লাস শুরু করি। তো ক্লাস শুরু করার আগে আমরা কি করি না, একজন মহান ব্যক্তির উক্তি পড়ি, তাই তো? তাহলে চলো, সেই মহান ব্যক্তির উক্তি আমরা আজকেও পড়ে নেব এবং জেনে নেব যে সেই মহান ব্যক্তিটি কে এবং তিনি কি বলেছেন। দেখো, এই মহান ব্যক্তিকে তোমরা সবাই আশা করি চেনো, এর আগেও তোমরা দেখেছো। তিনি হলেন স্যার আলবার্ট আইনস্টাইন। ওকে, স্যার আলবার্ট আইনস্টাইন। দেখো তিনি কি বলেছেন এখানে, শিক্ষা কেবল তথ্য মুখস্থ করা নয়, বরং চিন্তা করার ক্ষমতা অর্জন করা। তিনি কি বলেছেন? শিক্ষা কেবল তথ্য মুখস্থ করা নয়, বরং চিন্তা করার ক্ষমতা অর্জন করা। ঠিক আছে? তো এটাকে এবার আমরা আস্তে আস্তে কি করব না, ব্যাখ্যা করব। ঠিক আছে? তো চলো ব্যাখ্যা করি। প্রথমে বলছে, এই কথাটার অর্থ হলো শিক্ষার আসল উদ্দেশ্য শুধু বইয়ের তথ্য, সংজ্ঞা বা সূত্র মুখস্থ করা নয়। অর্থাৎ আমরা যে বই পড়ে এত কিছু মুখস্থ করছি, সংজ্ঞা মুখস্থ করছি, সূত্র মুখস্থ করছি, বিভিন্ন রকম তথ্য জানতে পারছি, সেগুলো মুখস্থ করাই শুধুমাত্র কিন্তু আসল শিক্ষার উদ্দেশ্য নয়। যদি কেউ শুধু তথ্য মুখস্থ করে কিন্তু তা থেকে কিছু বোঝে না বা নিজের জীবনে প্রয়োগ করতে না পারে, তবে সেই শিক্ষা অসম্পূর্ণ। অর্থাৎ যে জিনিসগুলো সে শিখলো বই থেকে, সেগুলো যদি সে নিজের জীবনে কাজে লাগাতে না পারে, প্রয়োগ করতে না পারে, তাহলে কিন্তু শিক্ষার যে আসল উদ্দেশ্য সেটা কিন্তু সম্পূর্ণ হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। ঠিক আছে? This means the true purpose of education is not only to memorize facts, definitions, or formulas from books. If someone only memorizes information but cannot understand or apply it in life, then that education is incomplete. এরপর আমরা বিস্তারিতভাবে জানবো জিনিসটাকে। বলছে, 1 নম্বর যেটা জানবো সেটা হচ্ছে মুখস্থ বিদ্যা হচ্ছে ক্ষণস্থায়ী। অর্থাৎ এটা স্থায়ী নয়, আমাদের মুখস্থ করলে সেটা কিন্তু বেশি দিন মনে রাখতে পারবো না। কেবল মুখস্থ করলে কিছুদিন পর ভুলে যাওয়া সহজ, এতে আসল বোঝার ক্ষমতা তৈরি হয় না। রোট লার্নিং ইজ টেম্পোরারি, ইফ উই অনলি মেমোরাইজ ইট ইজ ইজি টু ফরগেট আফটার সাম টাইম, ইট ডাজ নট ডেভেলপ রিয়েল আন্ডারস্ট্যান্ডিং। তাই না? যদি আমরা কোনো কিছু মুখস্থ করে নিলাম, 10 দিন বাদ বা 1 মাস বাদ কি হবে, সেই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই। 2 নম্বর বলছে, চিন্তা করার ক্ষমতা গুরুত্বপূর্ণ। শুধু যদি মুখস্থ করি তাহলে কিন্তু চিন্তা করার ক্ষমতা আসবে না। শুধু তাই বলছে, চিন্তা করার ক্ষমতা গুরুত্বপূর্ণ, এটা খুবই ইম্পর্টেন্ট। শিক্ষা আমাদের শেখায় কিভাবে একটি সমস্যার সমাধান করতে হয়। এটি নতুন ধারণা তৈরি করতে সাহায্য করে। প্রশ্ন করা, যুক্তি খোঁজা এবং নিজের মতো প্রকাশ করা, এসবই প্রকৃত শিক্ষার ফল। ওকে। Education ability to think is important. Okay, ability to think is important. Education teaches us how to solve problems. অর্থাৎ যে তথ্য, সংজ্ঞা, সূত্রগুলো মুখস্থ করছে, এগুলোর সাহায্যে আমরা চিন্তা করতে পারি।
ঠিক আছে, এবং সমস্যার সমাধান করতে পারি। কিন্তু এগুলো শুধু মুখস্থ করলে হবে না, ঠিক আছে? এগুলোকে রিয়েল লাইফে সেগুলো কি করতে হবে, কাজে লাগাতে হবে। It helps us to create new ideas, asking questions, finding reasons, and expressing our own thoughts are the real outcomes of education. Okay. 3 নম্বর বলছে প্রয়োগের মাধ্যমে শিক্ষা সফল। অর্থাৎ আমরা যেটা শিখলাম, যেটা মুখস্থ করলাম, সেটাকে প্রয়োগ করতে পারলে তবে আমরা সফল হব, তবে কিন্তু শিক্ষাটা সফল। যদি আমরা গণিতের সূত্র শুধু মুখস্থ করি কিন্তু জীবনে কাজে ব্যবহার না করতে পারি, তাহলে তা নিরর্থক। বিজ্ঞান, ইতিহাস, ভাষা সবকিছু তখনই কার্যকরী হয় যখন আমরা সেগুলোকে ভেবে বুঝে ব্যবহার করি, তাই না? যেগুলো আমরা মুখস্থ করলাম সেগুলোকে যদি আমাদের জীবনে কাজে লাগাতে পারি, সেগুলো নিয়ে যদি চিন্তা ভাবনা করতে পারি, তবেই না সেগুলোর শিক্ষার আসল সফল হলো, তাই তো? এডুকেশন ইজ সাকসেসফুল থ্রু অ্যাপ্লিকেশন। If we memorize formulas in mathematics but cannot use them in real life, it is meaningless. Science, history, or language, everything becomes valuable only when we understand and apply them in life. এরপর তাহলে এতক্ষণ বুঝতে পারলাম, এরপর আমরা দুটো উদাহরণ দেখে নেব। উদাহরণ খুবই দরকার বোঝার জন্য। তো দেখো, একজন ছাত্র যদি বিজ্ঞানের নিয়ম মুখস্থ করে কিন্তু দৈনন্দিন জীবনে কেন সেই নিয়ম কাজে লাগে না তা না বোঝে, তবে তার শিক্ষা অসম্পূর্ণ। ঠিক আছে? A student may memorize the laws of science, but if he does not understand why those laws work in daily life, his learning is incomplete. কোনো একটা জিনিসের সূত্র শিখলো কিন্তু সেটা কেন, কেন সূত্রটা আবিষ্কার হয়েছে সেটা যদি না বুঝতে পারে সে, তাহলে কিন্তু সেই সূত্র শেখাটা বা মুখস্থ করাটা তার বৃথা। আবার কেউ যদি বোঝার চেষ্টা করে যে আলো কেন প্রতিফলিত হয় বা কেন বৃষ্টি হয়, তবে সে শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে। On the other hand, if someone tries to understand why light reflects or why rain happens, he can truly apply education in real life. তাহলে কেউ যদি কেন বৃষ্টি হচ্ছে, কেন আলো প্রতিফলিত হচ্ছে, এই যে এইগুলো যদি চিন্তা করে এবং নিজের জীবনে কাজে লাগাতে পারে রিয়েল লাইফে, তাহলে কিন্তু সে শিক্ষাটা সফল। ঠিক আছে? এরপর আমরা একটু উপসংহার অর্থাৎ ছোট করে এই যে এত কিছু বললাম সেটাকে কি বলা যেতে পারে না, শিক্ষা আমাদের শুধু বইয়ের তথ্য দেয় না, বরং মস্তিষ্ককে ব্যবহার করার পথ দেখায়। সত্যিকারের শিক্ষা হলো এমন এক শক্তি যা মানুষকে নতুনভাবে ভাবতে, সমস্যার সমাধান করতে এবং সমাজের উন্নতিতে অবদান রাখতে সাহায্য করে। Education not only gives us information from books but also shows us how to use our mind. True education is a power that helps a person to think in new ways, solve problems, and contribute to the progress of society. ঠিক আছে? তো আশা করছি তোমরা এই যে আইনস্টাইনের যে উক্তিটি এখানে লেখা রয়েছে সেটা বুঝতে পেরেছো। এরপর এরপর আমরা আমাদের যে মেন টপিক বায়ু শক্তি বা ওয়াইন্ড এনার্জি সেখানে ফিরে যাব। তো সেটা আমরা শুরু করব যে বায়ু শক্তি কি। ঠিক আছে, বায়ু শক্তি জিনিসটা কি, হোয়াট ইজ ওয়াইন্ড এনার্জি, সেটার মাধ্যমে এবার আমরা সেটা একটা প্রেজেন্টেশনের সাহায্যে বুঝবো যে বায়ু শক্তির সম্পর্কে যেসব তথ্য আমরা জানবো সেগুলো। আশা করছি তোমরা আমার এই স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ এবং এখানে দেখতে পাচ্ছ লেখা আছে কি, এখানে লেখা আছে বায়ু শক্তি, ওয়াইন্ড এনার্জি। এরপর বলো তো বায়ু শক্তি বা ওয়াইন্ড এনার্জি কি, হোয়াট ইজ ওয়াইন্ড এনার্জি। বলছে, আমি বলছি শোনো, বায়ু শক্তি হলো বাতাসের গতিশক্তি, কিনেটিক এনার্জি, ওকে, থেকে তৈরি হওয়া শক্তি। তাহলে বায়ু শক্তি হলো বাতাসের গতিশক্তি থেকে তৈরি হওয়া শক্তি। তাহলে এটা মনে রাখবে, বায়ু শক্তি হচ্ছে একটা গতিশক্তি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, গতিশক্তি অর্থাৎ যার গতি আছে, গতির ফলে কিন্তু বায়ু শক্তির থেকে আমরা ব্যবহারগুলো বুঝবো আস্তে আস্তে। যখন বাতাস প্রভাবিত হয়
তখন সেটি বায়ু টারবাইনকে ঘোরাতে পারে আর সেই ঘূর্ণন থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। ঠিক আছে। Wind energy is the kinetic energy of moving air. When wind blows, it can rotate wind turbines, and that rotation produces electricity. তাহলে বুঝতে পারলাম এখানে যে বায়ু শক্তি জিনিসটা কি, যে বাতাস যে বয় সেটাকে কাজে লাগিয়ে টারবাইনকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, এটাই হচ্ছে বায়ু শক্তি। ঠিক আছে, দেখো এখানে তোমরা ছবিতে দেখতে পাবে এখানে বাতাসের ফলে একটা টারবাইন কিন্তু ঘুরছে, এগুলোকে টারবাইন বলা হয়। তো এই যে টারবাইনের ফলে কি তৈরি হচ্ছে, এখানে তারও দেওয়া আছে দেখতে পাচ্ছ, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তো এটাই হচ্ছে বায়ু শক্তি, ওয়াইন্ড এনার্জি। ওকে, এরপর আমরা নেক্সট চলে যাব যে বায়ু শক্তি কিভাবে তৈরি হয়। হাউ ইজ ওয়াইন্ড এনার্জি ফর্ম, কিভাবে তৈরি হয় বা কিভাবে কাজ করে। প্রথমে ছবিটাতে তোমরা দেখতে পাবে যে সূর্যের তাপে পৃথিবীর এক অংশ গরম হয় বেশি, অন্য অংশ কম। দেখো এটা তো আমরা জানি যে পৃথিবীর এক দিকটাতে যদি সূর্য আলো দেয় তাহলে অন্য দিকটাতে আলো দিতে পারবে না। তো এক দিকটা গরম হবে এবং অন্য দিকটা গরম হবে না, অর্থাৎ ঠান্ডা থাকবে। তো এর ফলে বায়ুর চাপের পার্থক্য সৃষ্টি হয়, যে ওয়াইন্ড প্রেসার যেটা, তার কিন্তু কি হয়, পার্থক্য হয়। কোনো জায়গায় গরম, কোনো জায়গায় ঠান্ডা, এরকম কিন্তু বায়ুর পরিবর্তন হয় চাপে। বেশি তাপ পাওয়া হালকা গরম বায়ু উপরে উঠে যায়। দেখো এখানে দেখতে পাচ্ছ লাল রঙের যে বায়ুটা, এটা হচ্ছে গরম বায়ু। ঠিক আছে, এটা কি হচ্ছে, সূর্যের তাপে এখানটা গরম হয়ে গেছে এবং এই দিকটা গরম হয়নি, এই কারণে কি হচ্ছে, এই দিক থেকে বায়ু কিন্তু উপরে উঠে যাচ্ছে এবং ঠান্ডা ভারী বায়ু সেই জায়গা দখল করতে নিচে নামে আসে। আর দেখো ওপরে যে ঠান্ডা বায়ু ছিল, সেই ঠান্ডা বায়ু নিচের দিকে নেমে আসছে এই গরম বায়ুটা জায়গাটা দখল করার জন্য। ঠিক আছে, নিচে নেমে আসছে এই দিক থেকে। এই বায়ুর চলাচলকে বাতাস বলা হয়। তাহলে এরপরে এই বায়ু কি করবে, বায়ু আবার এখানে যখন আসবে তখন আবার এই সূর্যের তাপে গরম হবে, যখন এই মাটিটা গরম হবে তখন বাতাস গরম হয়ে যাবে, আবার উপরে উঠবে, আবার এই দিক থেকে ঠান্ডা বায়ু নেমে আসবে, এইভাবে চলতে থাকবে। এই যে চলছে এই চলাচল, বায়ুর চলাচল, একে বলছে বাতাস। ঠিক আছে। তো এই বাতাসের গতির মধ্যে শক্তি থাকে, এই যে হাওয়া দিচ্ছে বুঝতে পারছি, যদি খুব ঝড় হয় তখন দেখবে গাছপালা পড়ে যায়, আমরা বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে পারি না। ঠিক আছে। তো এই বাতাসের গতির মধ্যে তাহলে কি শক্তি নিশ্চয় আছে, যার ফলে কিন্তু গাছপালা ভেঙে পড়ছে, বাড়িঘর উড়ে যাচ্ছে, যাকে আমরা ব্যবহার করে বায়ু শক্তি পাই। তো এই শক্তি, যে শক্তি কিন্তু কাজে লাগে বায়ু শক্তি, যেটা আমাদের টপিক আজকে, সেটা কিন্তু পাচ্ছি। তাহলে বুঝতে পারলাম এই স্ক্রিন শেয়ারের মাধ্যমে বুঝতে পারছো তোমরা যে কিভাবে বায়ু শক্তি এই ফটোটার সাহায্যে, আশা করছি বুঝতে পারছো যে বায়ু শক্তি কিভাবে উৎপন্ন হয়। আরেকবার বলে দিই, প্রথমে এই নিচের যে গরম বায়ু সেটা উপর দিকে উঠে যায়, সূর্যের তাপে গরম হয়ে যায়, এই কারণে হালকা হয়ে যায়, গরম হলেই হালকা হয় বাতাস, এই কারণে উপর দিকে উঠে গেল। উপর দিকে উঠে যাওয়ার পর এই যে খালি জায়গা হয়ে গেল, এই খালি জায়গাটাকে ভরাট করার জন্য উপরে যে ঠান্ডা বায়ু, এবং ঠান্ডা মানে হচ্ছে ভারী বায়ু, নিচের দিকে নেমে আসে, নিচের দিকে নেমে এলো, আবার সেই নিচে ঠান্ডা বায়ু আবার গরম হয়ে উপর দিকে উঠলো, আবার এই দিক থেকে ওই জায়গা দখল করার জন্য আবার ঠান্ডা বায়ু নেমে এলো, এইভাবে চলতে থাকে। ঠিক আছে। এই যে চলাচল, এই চলাচলের ফলে কিন্তু বাতাস সৃষ্টি হয়। আর এই বাতাসের একটা শক্তি আছে, ঠিক আছে, একটা পাওয়ার আছে, এবং সেই শক্তিটাই হচ্ছে বায়ু শক্তি। ঠিক আছে, এই বায়ু শক্তিকে কাজে লাগিয়েই টারবাইন ঘুরিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেটা তো আমি দেখাবো পরের স্ক্রিন। একটু ইংরেজিতে বলে দিই, দেখো, the sun hits different parts of the earth unevenly. This creates difference in air pressure. Warm, lighter air rises upward and cool, heavier air moves down to take its place. This movement of air is called wind. The energy present in this moving air is what we use as wind energy. বুঝতে পারলাম। এরপর বায়ু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন কিভাবে হয় সেটা দেখব। তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ, যেটা বললাম যেভাবে বিদ্যুৎ উৎপাদন কিভাবে হয় সেটা দেখাবো। দেখো এখানে তোমরা সেটা বুঝতে পারবে যে বায়ু শক্তি থেকে কিভাবে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি। দেখো বলছে বাতাস টারবাইনের বড় বড় ব্লেড ঘোরায়, এই যে বড় বড় ব্লেড গুলো রয়েছে দেখতে পাচ্ছ,
ফ্যানের পাখার মতো বাতাস এগুলো খোলা জায়গায় তৈরি করা হয় যেখানে প্রচুর বাতাস বয়। তো যখন এই চাকাগুলো অর্থাৎ সরি এই পাখাগুলো যখন ঘুরে বাতাসের জন্য, তখন কিন্তু জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এই ব্লেড ঘুরে টারবাইন শ্যাফটকে ঘোরায়। টারবাইনের সাথে যুক্ত জেনারেটর বিদ্যুৎ উৎপাদন করে। তাহলে এই টারবাইনের সাথে কি যুক্ত করা থাকে? একটা জেনারেটর তোমরা দেখে থাকবে, ঠিক আছে? সেই জেনারেটর কিন্তু যুক্ত করা থাকে এবং এইভাবে বায়ু বিদ্যুৎ তৈরি হয়। ওয়াইন্ড পাওয়ার, যেটা বায়ু অর্থাৎ যে ইলেকট্রিসিটি, সেটা কিন্তু তৈরি হয় এইভাবে বাতাসের সাহায্যে। কিভাবে? বাতাস বইছে, তার মাঝে এই টারবাইন বসানো আছে। তার সেই বাতাসের জন্য এই টারবাইনের যে পাখাগুলো সেগুলো ঘুরছে এবং ঘোরার জন্য সেই একটা শক্তি উৎপন্ন হচ্ছে। সেই শক্তিটা কোথায় যাচ্ছে? জেনারেটর। সেই জেনারেটরে গিয়ে জেনারেটর কি উৎপন্ন করছে? বিদ্যুৎ বা কারেন্ট যেটাকে বলি সেটা উৎপন্ন করছে। সেই কারেন্ট আবার ইউজ করে কিন্তু লাইট, ফ্যান, ফ্রিজ সবকিছু চালানো সম্ভব। ঠিক আছে? বলছে the wind rotates the large blades of a turbine. These blades turn the turbine shaft. The shaft is connected to a generator which produces electricity. In this way, wind power is generated. ঠিক আছে? এরপর আমরা জানবো বায়ু শক্তির ব্যবহার। অর্থাৎ এই যে বায়ু শক্তি জানলাম, এই বায়ু শক্তি কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা আমরা জানবো, বা কি কি কাজে ব্যবহার হয় আমাদের দৈনন্দিন জীবনে সেটা কিন্তু আমরা জানবো। দেখো, এখানে তোমরা তিনটে ছবি কিন্তু দেখতে পাচ্ছ, যার যার মধ্যে একটা ছবি কিন্তু তোমরা এখনই দেখলে। ঠিক আছে? এই যে এই ছবিটা, তাই তো? টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এছাড়াও আরো দুটো তোমরা দেখতে পাবে, আমি বলছি শোনো। বিদ্যুৎ উৎপাদনে, অর্থাৎ প্রথমে আমরা দেখলাম যে বিদ্যুৎ কিভাবে উৎপাদন হচ্ছে, বাতাসকে অর্থাৎ বায়ু শক্তিকে কাজে লাগিয়ে। তাহলে এই যে 2 নম্বর ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বায়ুকে কাজে লাগিয়ে, সেটা কিন্তু একটা কি বায়ু শক্তির ব্যবহারের মধ্যে পড়ে। কি বায়ুকে কাজে লাগিয়ে বায়ু শক্তিকে ব্যবহার করি তো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তাই না? যার সাহায্যে কি বিদ্যুৎ উৎপাদনের ফলে সেখান থেকে আমরা আলো, ঠিক আছে, তারপরে লাইট, ফ্যান, ফ্রিজ, যা যাবতীয় ইলেকট্রিক জিনিস আছে সেগুলো কিন্তু আমরা জ্বালাতে পারছি, সেগুলো, ঠিক আছে, চালাতে পারছি। এরপর নৌকা চালাতে পারি কিভাবে বলতো? এই নৌকা চালানোর সময় দেখবে এরকম পাল থাকে, কাপড়ের হোক, ঠিক আছে, এই কাপড়ের এরকম পাল থাকে। এই পালগুলোতে কি হয়, হাওয়া এসে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার কারণে কিন্তু নৌকাটা সমুদ্র হোক বা নদীতে হোক কিন্তু চলে। ঠিক আছে? কি করে? এই যে পাল তোলে, যে এই পালগুলোতে কি হয়, বায়ু এসে বাতাস এসে ধাক্কা দেয়। আর কি জানলাম? যে বাতাস ধাক্কা দিচ্ছে, তার মানে ওর একটা শক্তি আছে, এটা জানলাম যে শক্তি আছে বাতাসের একটা। এই যে শক্তিটাকে কাজে লাগিয়ে কিন্তু এই পালে কি হয়, বাতাস যখন ধাক্কা মারে তখন কিন্তু আস্তে আস্তে নৌকাটা এগোয়। ঠিক আছে? তাহলে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু নৌকা চালানো হচ্ছে। এরপর হচ্ছে জল তোলার জন্য পাম্প চালানো। দেখো, জল তোলার জন্য এটা কিন্তু অনেক আগেকার যুগের একটা প্রথা। অর্থাৎ এইভাবে কিন্তু তখন যখন আগেকার যুগে, অতীতকালে যখন ইলেকট্রিসিটি বা কারেন্ট, বিদ্যুৎ এগুলো উৎপাদন করা যেত না, তখন কিন্তু এই টারবাইন ঘুরিয়ে বা পাখা ঘুরিয়ে এরকম করে কিন্তু জল তোলা হতো। কিভাবে? দেখো, এখানে তোমরা সিস্টেমটা বুঝতে পারবে। দেখো, এখানে একটা পাখা লাগানো হয়েছে, একটা দণ্ডতে একটা পাখা লাগানো হয়েছে এই ছবিটাতে। তো এরপর বাতাস এসে যখনই এই পাখাগুলোতে ধাক্কা মারছে তখন পাখাটা দেখো ঘুরছে, তাই না? দেখো তীর চিহ্ন দিয়ে দেখানো আছে, এইভাবে ঘুরছে। ঘোরার ফলে কি হচ্ছে, ঘোরার সাথে সাথে এখানে একটা না, এখানে একটা দণ্ড লাগানো আছে, এখানেও একটা লাগানো, যার ফলে কি হচ্ছে, নিচে যে এটা হচ্ছে পাম্প একটা, ঠিক আছে, নিচের যে জল সেটা উপরে উঠতে সাহায্য করছে। কিসের সাহায্যে? তাহলে বায়ু শক্তি ব্যবহার। দেখো এইদিকে জল পড়ছে, এটা পাম্প, এবং পাম্পের এই মুখ দিয়ে জল পড়ছে। কিভাবে? বায়ু শক্তিকে কাজে লাগিয়ে। বায়ু এসে টারবাইনটাকে ঘোরাচ্ছে এবং সেই টারবাইনের যে শক্তি ঘুরে এনার্জি শক্তি উৎপাদন করছে, সেটা কোথায় যাচ্ছে? সেই পাম্পে যাচ্ছে এবং পাম্প থেকে জল মাটির নিচে থেকে উঠছে। তাহলে জল তোলার কাজেও কিন্তু বায়ু শক্তি ব্যবহার, এখন আর অতটা হয় না, কিন্তু আগে এটা কিন্তু হতো, বায়ু শক্তি ব্যবহার করে পাম্পের সাহায্যে জল তোলা হতো। আরো দুটো আছে যেগুলো আমি বলে দিই। শস্য শুকাতে, অর্থাৎ শস্য
আম, চাষ করার পর শস্যগুলো শুকানোর জন্য কিন্তু বায়ু শক্তির ব্যবহার করা হতো। আর 5 নম্বর যেটা, সেটা হচ্ছে প্রাচীনকালে পাখার চাকা চালিয়ে শস্য পেষায় বা জল তোলা হতো। জল তোলাটা তোমাদের দেখালাম, এবং শস্য পেষায় করা হতো এই একই সেম পদ্ধতিতে। এরকম ভাবেই তখন এখানে পাম্পের বদলে হয়তো পেষায় মেশিন থাকতো। এই এইভাবেই কিন্তু কি হতো না, শস্য পেষায় করা হতো টারবাইনের যে চাকাটা ঘুরিয়ে। এবং টারবাইনের যে চাকা সেটা কিসের সাহায্যে ঘুরছে? বাতাসের সাহায্যে, তাই তো? একদমই তাই। এরপর একটু ইংরেজিতে বলে দিই। প্রোডাকশন ইলেকট্রিসিটি ইন ওয়াইন্ড পাওয়ার প্লান্টস, এটা হচ্ছে ইউজেস অফ ওয়াইন্ড এনার্জির ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর হচ্ছে সেলিং বোর্ডস। 3 নম্বর হচ্ছে রানিং পাম্পস টু লিফট ওয়াটার। 4 নম্বর হচ্ছে ড্রাইং ক্রপস। 5 নম্বর হচ্ছে ইন দ্য পাস্ট ওয়াইন্ড মিলস ওয়ার ইউজড ফর গ্রিন্ডিং রেন্স অ্যান্ড লিফটিং ওয়াটার। তাহলে বুঝতে পারলাম, এগুলো মনে রাখবে এই পয়েন্টগুলো। আমি শেষে কিন্তু প্রশ্ন ধরবো, এগুলোর বিষয়ই আছে। এরপর আমরা জানবো বায়ু শক্তির সুবিধা কি কি। বায়ু শক্তির সুবিধা কি কি সেটা আমরা একটু বোর্ডে দেখে নিই, ঠিক আছে? বায়ু শক্তির যে সুবিধা সেগুলো কি কি রয়েছে আমি তোমাদের বলি। বায়ু শক্তির 1 নম্বর যে সুবিধা আছে সেটা হচ্ছে এটি নবায়নযোগ্য শক্তি। এখানে সুবিধা বলে আমি একটা পয়েন্ট করে দিই, সুবিধা। এগুলো তোমরা নোটস করতে পারো, খাতায় তোমরা নোট করো, ঠিক আছে? অ্যাডভান্টেজ, ঠিক আছে? দেখো প্রথমে কি বলছে, এটি নবায়নযোগ্য শক্তি। নবায়ন যোগ্য শক্তি, নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি, এনার্জিটা লিখলাম না, বুঝে নেবে। রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তি, অর্থাৎ বারবার ব্যবহার করা হয় এবং এটা কোনোদিন শেষ হয় না। এবং এটা নতুন একটা, অর্থাৎ এতে পরিবেশ দূষণও হয় না। দেখো দ্বিতীয় পয়েন্টেই বলছে পরিবেশ দূষণ করে না। পরিবেশ দূষণ, বা আমি শুধু লিখে দিচ্ছি দূষণ করে না। পরিবেশ দূষণ করে না। ইট ডাস নট পলিউট দ্য এনভায়রনমেন্ট। ওকে। তারপর বলছে একবার টারবাইন বসালে অনেক বছর ব্যবহার করা যায়। ঠিক আছে, এটা অনেক বড়, আমি লিখ এটা আমি লিখছি না, মনে রাখবে। 3 নম্বর হচ্ছে একবার টারবাইন বসালে অনেক বছর ব্যবহার করা যায়। ওয়ান্স টারবাইনস আর সেট আপ দে ক্যান বি ইউজড ফর মেনি ইয়ার্স। একবার টারবাইন বসালে অনেক বছর ইউজ করা যায়। 4 নম্বর বলতে বিনামূল্যে পাওয়া যায়, ফ্রি। ফ্রি অর্থাৎ কি, বিনামূল্যে পাওয়া যায়, বাতাসের জন্য টাকা খরচ করতে হয় না। বাতাস তো প্রকৃতির দান, তাই এই কিন্তু টাকা খরচ করতে হয় না, তাই না? ইট ইজ এ ফ্রি অ্যাজ এয়ার ডাজ নট কস্ট মানি। ঠিক আছে, বুঝতে পারলাম। এরপর আমরা জেনে নিই, এগুলো আমরা সুবিধাগুলো দেখলাম, এগুলো কি সব সুবিধা। নবায়নযোগ্য শক্তি, দূষণ করে না, ফ্রি অফ কস্ট, ঠিক আছে? এরপর আমরা জানবো বায়ু শক্তির অসুবিধাগুলো কি কি। বায়ু শক্তির অসুবিধাগুলো কি কি, তোমরা এগুলো নোটস করবে, পরে তোমাদের অনেক কাজে লাগবে, দেখবে। অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজেস, এগুলো কি? প্রথমে 1 নম্বর বলছে বাতাস সব সময় সমান থাকে না, তাই না? সব সময় কি সমান বাতাস বয়? বয় না। তাই 1 নম্বর পয়েন্ট কি, যে বাতাস সব সময় সমান থাকে না, তাই বিদ্যুৎ উৎপাদন সব সময় সম্ভব হয় না। মনে রাখবে, এটা আমি লিখছি না, মনে রাখবে যে বাতাস সবসময় সমান থাকে না, তাই বিদ্যুৎ উৎপাদন সবসময় সম্ভব হয় না। ওয়াইন্ড ডাস নট অলওয়েজ ব্লো স্টিডিলি, সো ইলেকট্রিসিটি ক্যান নট অলওয়েজ বি জেনারেটেড। ওকে।
তারপর 2 নম্বর বলছে বড় বড় টারবাইন বসাতে অনেক জমির প্রয়োজন। ঠিক আছে, অনেক জমির প্রয়োজন, অনেক জমির দরকার। এটা একটা অসুবিধা, অনেক জমির দরকার পড়ে। ঠিক আছে, লার্জ এরিয়াস অফ ল্যান্ড আর নিডেড টু সেট আপ উইন্ড টারবাইনস। 3 নম্বর বলছে কি, টারবাইন থেকে অনেক শব্দ হয়, টারবাইন থেকে অনেক শব্দ হয়। ঠিক আছে, যার জন্য আশেপাশের যে গ্রামাঞ্চল হোক বা শহরাঞ্চল যেখানেই বসাক না কেন প্রচুর অসুবিধা হয় মানুষের। ঠিক আছে, ওয়াইন টারবাইনস মেক এ লট অফ নয়েজ। এবং 4 নম্বর কি, 4 নম্বর বলছে টারবাইনের জন্য বেশি খরচ হয়। টারবাইনটা বসাতে অনেক খরচ হয়, এমনিতে তো বাতাস তো ফ্রিতে পাওয়া যায়, কিন্তু টারবাইনটা বসাতে অনেক খরচ হয়। দ্য সেট আপ কস্ট অফ টারবাইন ইজ হাই। ঠিক আছে, তাহলে এগুলো বুঝতে পারলে এইগুলো ছিল সব কিন্তু বায়ু শক্তির অসুবিধা। ঠিক আছে, অনেক জমির দরকার হয়, শব্দ হয় প্রচুর, খরচ হয়। ঠিক আছে, টারবাইন বসাতে। এরপর আর একবার স্ক্রিন শেয়ার করে আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই কোন কোন জায়গায় ভারতবর্ষে টারবাইন আছে। দেখো, এখানে তোমরা 4টে ছবি দেখতে পাচ্ছ, যার মধ্যে 3টে হচ্ছে ভারতের এবং একটা হচ্ছে চীনের। ঠিক আছে, তো বলি, দেখো প্রথমের যে ছবিটা রয়েছে এই ছবিটা, এটা হচ্ছে ভারতের রাজস্থানের, রাজস্থানের সেখানে একটা কিন্তু কোথায় কোথায় বায়ুশক্তির যে কেন্দ্রগুলো আছে আমাদের সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি ছবিগুলো। তো এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজস্থানের একটা বায়ুশক্তি কেন্দ্র। ঠিক আছে, এবং এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুজরাটের একটা বায়ুশক্তি কেন্দ্র। এবং এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তামিলনাড়ুতে একটা বায়ু বিদ্যুৎ কেন্দ্র, বায়ুশক্তির একটা কেন্দ্র। ঠিক আছে, আর এই যে 4 নম্বর ছবিটা যেটা দেখতে পাচ্ছ এটা কি বলতো, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র। কোথায় রয়েছে? চীনে। ভালো করে মনে রাখবে, দ্য লার্জেস্ট উইন্ড পাওয়ার প্ল্যান্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইন চায়না, চীন। ওকে, বিশ্বের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র চীনে রয়েছে, এই যে এইটা, এটা কোথায় আছে? চীনে। তাহলে বুঝতে পারলে ভারতবর্ষে কোথায় কোথায় আছে এবং আমাদের সব থেকে বৃহত্তম পৃথিবীর মধ্যে কোথায় অবস্থিত? চীনে। তাই তো, বায়ু বিদ্যুৎ কেন্দ্র। বুঝতে পারলাম, একদমই তাই। তাহলে আমরা এত কিছু পড়ার পর কি জানতে পারলাম, যে বায়ু শক্তি হলো একটি গুরুত্বপূর্ণ পরিষ্কার ও নবায়নযোগ্য শক্তির উৎস, যে অত পলিউশন করে না, অত দূষণ মুক্ত। ঠিক আছে, পরিষ্কার বলতে গেলে ক্লিন, অত দূষণ মুক্ত বলছে। ও নবায়নযোগ্য, যেটাকে বারবার ব্যবহার করা যায়, যার কোনো শেষ নেই। ভবিষ্যতে পরিবেশ রক্ষা করতে ও জ্বালানির সংকট কাটাতে বায়ুশক্তির ব্যবহার আরো বাড়ানো উচিত। Wind energy is an important clean and renewable source of energy. In the future, to protect the environment and overcome the energy crisis, the use of wind energy should be increased. ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম যে, তাহলে এতটা অবধি তোমরা আশা করছি বুঝতে পেরেছো খুব সহজেই, যে বায়ু শক্তি বা ওয়াইন্ড এনার্জি যে টপিকটা সেটার ব্যাপারে। তাহলে কি কি জানতে পারলে একবার মনে করে নি, বায়ু শক্তি কি, ঠিক আছে, বায়ু শক্তির ব্যবহার, বায়ু শক্তি কোথায় কোথায় আছে আমাদের ভারতবর্ষে এবং সব থেকে বৃহত্তম কোথায়, বায়ু শক্তির সুবিধা অসুবিধা, এগুলো সব কিন্তু তোমরা জানতে পারলে। এরপর আমরা একটা ছোট্ট ওয়ার্ড ওয়াল করে নিই, দেখে নিই তোমরা কতটা কি জানতে বা বুঝতে পারলে। দেখো, একটা বায়ু শক্তি বা ওয়াইন্ড এনার্জি লেখা আছে, এটা স্টার্ট করি। কুইজ শো, এটা খুবই ইন্টারেস্টিং একটা গেম, চলো দেখে নিই। দেখো রয়েছে প্রথম প্রশ্নটা, পৃথিবীতে বাতাস সৃষ্টি হয় কেন? হোয়াই ইজ ওয়াইন্ড ক্রিয়েটেড অন আর্থ?
সূর্যের অসম তাপপ্রাপ্তির কারণে নাকি চাঁদের আলো পড়ার কারণে? সূর্যের আলোর জন্য, সহজ ভাষায় সূর্যের আলোর জন্য না চাঁদের আলোর জন্য? এতক্ষণ যে আমরা সেকেন্ড স্ক্রিন শেয়ারটা দেখেছিলাম, তো সেটাতে কি দেখলাম, সূর্যের আলোর জন্য নাকি চাঁদের আলোর জন্য? সেটা হচ্ছে ডিউ টু আনইভেন হিট ফ্রম দ্য সান, তাই না? এটা নয় বিকজ অফ দ্য মুনলাইট, এটা তো নয়। ডিউ টু আনইভেন হিট ফ্রম দ্য সান, সূর্যের অসম তাপপ্রাপ্তির কারণে। দেখি ঠিক হলো না ভুল হলো? দেখো একদম সঠিক হয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখবো, কোয়েশ্চেন নাম্বার 2। বলছে বায়ু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য কি ব্যবহার করা হয়? হোয়াট ইজ ইউজ টু জেনারেট ইলেকট্রিসিটি ফ্রম ওয়াইন্ড এনার্জি? টারবাইন না ব্যাটারি? কোনটা ইউজ করা হয় বলতো, এ নাকি বি? টারবাইন, তাই না? দেখি সঠিক হলো কিনা। দেখো একদম সঠিক। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 3 দেখবো। এবার বলি কোয়েশ্চেন নাম্বার 3টা যদি ঠিক দিতে পারি তাহলে কিন্তু একটা বোনাস রাউন্ড পাবো, যেখানে আমরা আমাদের কি করতে পারবো, পয়েন্টটা বাড়াতে পারবো বা কমে যেতেও পারে, সেটা চয়েস করতে হবে, তোমরা বুঝতে পারবে। দেখো তো চলো 3 নম্বর প্রশ্নের উত্তরটা পড়ি, সরি কোয়েশ্চেনটা পড়ি। বায়ুশক্তি কোন ধরনের শক্তির উৎস? হোয়াট টাইপ অফ এনার্জি সোর্স ইজ ওয়াইন্ড এনার্জি? অনবায়নযোগ্য শক্তি, নন রিনিউয়েবল এনার্জি, নাকি নবায়নযোগ্য শক্তি, রিনিউয়েবল এনার্জি? নবায়নযোগ্য শক্তি বলেছিলাম যে সুবিধার্থে, যখন সুবিধা পড়াচ্ছিলাম তখন, তাহলে নবায়নযোগ্য শক্তি, রিনিউয়েবল এনার্জি। দেখি ঠিক হলো না ভুল? দেখো ঠিক হয়ে গেছে। এরপর আমরা একটা বোনাস রাউন্ড পাবো, দেখে নি। দেখো দেখো বোনাস রাউন্ড, বোনাস রাউন্ড আমাদেরকে সিলেক্ট করতে হবে কোন কোন কার্ডটাতে প্লাস আছে, সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। চলো এটা সিলেক্ট করবো না, এটা না এটা না এটা, দেখি এটা সিলেক্ট করে দেখি কি হচ্ছে। দেখো +100 পয়েন্টস পেলাম, তাহলে কিন্তু আমাদের পয়েন্ট কত বেড়ে গেল, 100 পয়েন্ট আরো বেশি বেড়ে গেল, কারণ তিনটে পরপর ঠিক দিয়েছি বলে। দেখো বেড়ে গেল। তো এরপর কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে কোন যন্ত্রের সাহায্যে বাতাসের কি দিয়েছে শক্তি বিদ্যুতে রূপান্তরিত হয়? With the help of which device is wind energy converted into electricity? ব্যাটারি না জেনারেটর? বলেছিলাম টারবাইনের সাথে আর একটা যন্ত্র লাগানো থাকে, সেটা হচ্ছে জেনারেটর, তাই না? তাহলে চলো দেখি ঠিক নাকি ভুল। দেখ ঠিক হয়ে গেছে একদম। এরপর কোয়েশ্চেন নাম্বার 5 বলছে ভারতের কোন কোন রাজ্যে কি, 1 মিনিট, হ্যাঁ, বেশি বায়ু বিদ্যুৎ উৎপাদন হয়? হুইচ ইন্ডিয়ান স্টেট প্রডিউসেস দ্য মোস্ট ওয়াইন্ড পাওয়ার? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, না ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ড, নাকি রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র? কোথায় কোথায় দেখিয়েছিলাম বলতো ছবিগুলো, যেখানে কেন্দ্রগুলো আছে বায়ু শক্তির কেন্দ্রগুলো? রাজস্থানে দেখিয়েছিলাম, গুজরাটে দেখিয়েছিলাম, তামিলনাড়ুতে দেখিয়েছিলাম। তাহলে এটাই হবে আশা করছি। দেখি একদম সঠিক। পরের প্রশ্ন দেখি, 6 নম্বর কোয়েশ্চেন। এটা যদি ঠিক দিতে পারি আবার একটা বোনাস পয়েন্ট, বোনাস রাউন্ড। বায়ু শক্তির প্রধান অসুবিধা কি? হোয়াট ইজ দ্য মেন ডিসঅ্যাডভান্টেজ অফ ওয়াইন্ড এনার্জি? বাতাস সবসময় সমান থাকে না, দ্য ওয়াইন্ড ইজ নট অলওয়েজ দ্য সেম। এটি পরিবেশ দূষণ করে, ইট পলিউটস দ্য এনভায়রনমেন্ট। এটা তো নয়, পরিবেশ দূষণ তো করে না, তাই না? তাহলে এটা হবে বাতাস সবসময় সমান থাকে না, দ্য ওয়াইন্ড ইজ নট অলওয়েজ দ্য সেম। দেখি ঠিক না ভুল? দেখ ঠিক হয়ে গেছে, তাই না? একদমই তাই। আবার বোনাস রাউন্ড, দেখি চুজ করতে হবে। চুজ করব, চুজ করি কোনটা, আবার এটাই দিয়ে দেখি। দেখো আবার 100+ পয়েন্ট পেয়ে গেছি, আবার আমাদের পয়েন্ট কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, দেখতে হবে। 700 ছিল, 800 হয়ে গেল। ওকে। এরপর আরো দুটো কোয়েশ্চেন আমাদের বাকি আছে, যেটা করে। প্রাচীনকালে বায়ু শক্তি কোথায় ব্যবহৃত হতো? হোয়ার ওয়াজ ওয়াইন্ড পাওয়ার ইউজড ইন অ্যানসিয়েন্ট টাইমস? শস্য পেশায় ও জল জল তোলার কাজে, ফর গ্রেডিং গ্রেন অ্যান্ড পাম্পিং ওয়াটার, না গাড়ি চালাতে?
তখন তো গাড়ি ছিলই না, তাই না, আদিম যুগে বা প্রাচীনকালে। তাই হচ্ছে শস্য পেশার করতে ও জল তোলার কাজে। দেখেন ঠিক না ভুল? একদম ঠিক। এরপর আমাদের লাস্ট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন। বিশ্বের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? হোয়ার ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট উইন্ড পাওয়ার প্ল্যান্ট লোকেটেড? ভারত নাকি চীন, ইন্ডিয়া না চায়না? কোথায় বলো তো? চীন, তাই না, দেখেছিলাম, ফটো তো দেখেছি, ফটো ছবিতে আমরা দেখেছিলাম। তাহলে চীন। দেখি ঠিক হলো না ভুল হলো। দেখো আমাদের গেম কমপ্লিট, চীন উত্তর ঠিক। এরপর আমরা উত্তরগুলো আরেকবার দেখে নেবো। আমাদের পয়েন্টটা আমরা এখানে দেখতে পাবো, কত পয়েন্ট আমরা পেয়েছি, দেখো একদম 1000, 1000। তো এরপর আমরা উত্তরগুলো দেখি, চলো ঠিক দিয়েছি না ভুল। দেখো এখানে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ প্রত্যেকটা উত্তরে কিন্তু আমরা ঠিক দিয়েছি, এবং মাঝে মাঝে একটা করে বোনাস পয়েন্টও পেয়েছি 100 করে, তাই তো? একদমই তাই। তো এইভাবে আশা করছি তোমরা সহজেই আজকে ক্লাসে বুঝতে পারলে যে বায়ু শক্তি কি, বা বায়ু শক্তির ব্যাপারে যেসব তথ্যগুলো তোমরা আজকে খুব সহজেই বুঝতে পেরেছো। তো এইগুলোর ব্যাপারে কিন্তু বাড়ি থেকে তোমরা আরো ভালো করে পড়বে, ঠিক আছে? এবং কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে জিজ্ঞাসা করবে অবশ্যই। তো চলো, থ্যাংক ইউ, আজকে ক্লাস এতটাই অবধি। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।